প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করব। এই শব্দটা তোমরা ক্লাস 6 থেকে জীবন বিজ্ঞান বা জীববিদ্যা বিষয়ে পড়ে আসছো। বায়োডাইভার্সিটি শব্দটার বাংলা অর্থ হচ্ছে জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য। যদি এই বায়োডাইভার্সিটি শব্দটাকে আমরা ভাঙি তাহলে দুটো শব্দ আমরা পাবো, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে ডাইভার্সিটি। দেখো, বায়ো কথাটার আক্ষরিক অর্থ তো তোমরা জানো যে বায়ো অর্গানিজম বা জীবকে বোঝায়, আর ডাইভার্সিটি শব্দটার আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে বৈচিত্র্যতা। সুতরাং বায়োডাইভার্সিটি শব্দটার আবিধানিক অর্থ জীবেদের মধ্যে যে বৈচিত্র্য তাকেই বোঝায়, অর্থাৎ জীবেদের বৈচিত্র্যকেই আমরা আবিধানিক অর্থে জীব বৈচিত্র্য বলে থাকি। দেখো, এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার জি রোজেন, কিন্তু তারও আগে রেমন্ড দাসম্যান তিনি বায়োডাইভার্সিটি কথাটা না বললেও তার এক গবেষণাপত্রে তিনি বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথার ব্যবহার করেছিলেন। সুতরাং বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই টার্মটার প্রবক্তা হলেন রেমন্ড দাসম্যান, আর বায়োডাইভার্সিটি শব্দটার প্রবক্তা হলেন ওয়াল্টার জি রোজেন। এইবার আমরা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সম্পর্কে আসি। দেখো, তোমরা জানো যে এই পৃথিবীতে যে সমস্ত জীবেরা রয়েছে বহু প্রাচীনকাল থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্বের আগে অ্যারিস্টটলের মত ধরলে এই সমস্ত জীবকে আমরা দুভাগে ভাগ করে থাকি, যেমন উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদের নিয়েই এই জীবজগৎ। তো অ্যারিস্টটলের এই মতকে সমর্থন করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। তিনিও বলতেন যে পৃথিবীতে জীবজগৎ দুটো, একটা উদ্ভিদ জগৎ অর্থাৎ প্লান্ট কিংডম এবং একটি প্রাণী জগৎ বা অ্যানিম্যাল কিংডম। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রবার্ট হার্ডিঞ্জ হোয়াইটেকার তিনি 5 কিংডম সিস্টেম প্রবর্তন করলেন। এই 5 কিংডম সিস্টেম অনুযায়ী এখন জীবজগতে 5টা রাজ্য রয়েছে। এই 5 কিংডম সিস্টেম বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস অনুযায়ী পৃথিবীতে যে 5টি রাজ্য রয়েছে তার মধ্যে হচ্ছে প্রোটিস্টা, মোনেরা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। যদিও প্রোটিস্টা এবং মোনেরা, প্রোটিস্টা হচ্ছে আণুবীক্ষণিক এককোষী অথচ ইউক্যারিওটিক জীব, আর মোনেরা হচ্ছে আণুবীক্ষণিক এককোষী কিন্তু প্রোক্যারিওটিক জীব। এই মোনেরা এবং প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীবেদের সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই। তাহলে আমরা যাদের দেখি বিভিন্ন ছত্রাক যারা ফাঙ্গি রাজ্যের অন্তর্গত, বিভিন্ন প্রকার সবুজ উদ্ভিদ যারা প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত, এবং বিভিন্ন পরভোজী প্রাণীকুল যারা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। তো এই 3টি রাজ্য এবং 2টি আণুবীক্ষণিক যে রাজ্য রয়েছে, এই 5 রাজ্যের সমস্ত সদস্যদের নিয়েই আমাদের এই পৃথিবীর বায়োস্ফিয়ারের জীবকুল। এখন এই সমস্ত জীবেদের মধ্যে তাদের দেহের গঠন, তাদের আকার, তাদের আকৃতি, কোষের সংখ্যার পাশাপাশি তাদের বিপাক ক্রিয়া, তাদের চলন গমন, তাদের রেচন ত্যাগের কৌশল, তাদের জনন, তাদের আচার আচরণ, তাদের খাদ্য গ্রহণ পদ্ধতি, তাদের জীবন ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, এসবের মধ্যে বিভিন্নতা কিন্তু আমরা লক্ষ্য করি। অর্থাৎ এই 5টা রাজ্যের অন্তর্গত জীবেদের মধ্যেই বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তো এই 5 রাজ্যের অন্তর্গত জীবেদের মধ্যে যে বৈচিত্র্যতা সেটাকেই আমরা বলি জীববৈচিত্র্য। সুতরাং আমরা যদি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির যদি ডেফিনেশন বলি তাহলে আমরা বলবো
যে এই পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে অর্থাৎ পৃথিবীর বায়োস্ফিয়ারের অন্তর্গত বা জীবমণ্ডলের অন্তর্গত সমস্ত জীবেদের মধ্যে তাদের অঙ্গসংস্থানিক, তাদের শারীরস্থানিক এবং তাদের জেনেটিক যে সমস্ত পার্থক্য নজরে পড়ে তাদেরকেই আমরা এক কথায় বলছি জীব বৈচিত্র্য। তো এই জীব বৈচিত্র্যকে আমরা 3টে স্তরে মেজার করে থাকি। একটা হচ্ছে জেনেটিক স্তর বা জিনগত স্তর, একটা হচ্ছে প্রজাতিগত স্তর বা স্পিসিস গত ডাইমেনশন, আরেকটা হচ্ছে তাদের বাস্তুতান্ত্রিক স্তর বা ইকোলজিক্যাল ডাইমেনশন। অর্থাৎ আমরা জীববৈচিত্র্যকে যদি প্রজাতির ওপর নির্ভর করে থাকি বা দেখে থাকি তখন তাকে আমরা বলি প্রজাতি বৈচিত্র্য। যদি জেনেটিক স্ট্যাটাসের ওপর ডিপেন্ড করে দেখে থাকি বা জিনগত বৈচিত্র্যের ওপর আমরা যদি দেখি তখন তাকে আমরা বলবো জেনেটিক ডাইভার্সিটি। এবং যদি আমরা বাস্তুতান্ত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের নিরিখে বৈচিত্র্যকে দেখে থাকি তখন তাকে আমরা বলবো বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি। সুতরাং এই 3টে বিষয়ের ওপর নির্ভর করে জীবেদের মধ্যে বৈচিত্র্যতাই হলো জীববৈচিত্র্য। সুতরাং আমরা যদি জীববৈচিত্র্যের সংজ্ঞায় আসি তাহলে বলবো যে এই পৃথিবীতে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবেদের মধ্যে জিনগত বা ক্রোমোজোমগতভাবে অথবা প্রজাতিগতভাবে অথবা বাস্তুতান্ত্রিকগতভাবে তাদের মধ্যে যে ডিফারেন্স বা যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় তাকেই আমরা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলে থাকি। এবার আসি আমরা এই যে জীববৈচিত্র্যের 3টে স্তর বললাম সেই অনুযায়ী আমরা জীববৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করে থাকি: জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি। প্রথমেই আমরা আসছি জেনেটিক ডাইভার্সিটি। তোমরা জানো যে প্রত্যেকটা জীবের যাবতীয় চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু জিন দ্বারা নির্ধারিত। সুতরাং প্রত্যেকটা জীবের শরীরের জীবকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে যে জিন রয়েছে তার সেই জিনোম সেটে যে যে জিন রয়েছে সেই জিন অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। এখন প্রত্যেকটা প্রজাতির সদস্য জীবেদের মধ্যেও জিনগত প্রভেদ দেখা যায়, তার জেনেটিক স্ট্যাটাসে প্রভেদ দেখা যায়। সেটা মূলত জিন মিউটেশন অথবা ক্রোমোজোম মিউটেশনের জন্য। তো জিন মিউটেশন বা ক্রোমোজোমাল মিউটেশনের কারণে একই জীবের বিভিন্ন সদস্যদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়, ফলে তাদের মধ্যে বৈচিত্র্যতা আসে। অপরদিকে যদি ভিন্ন প্রজাতির জীব হয় তাদের তো জিনোম সেটই আলাদা, তার ফলে তাদের জিনগুলোই তো আলাদা ধরনের, তাই তাদের জেনেটিক জিনগত স্ট্যাটাসটা আলাদা হওয়ার কারণে তাদেরও চারিত্রিক বৈশিষ্ট্যে পার্থক্য আসে। সুতরাং সমপ্রজাতির সদস্য জীবেদের মধ্যেই হোক বা ভিন্ন প্রজাতির জীবেদের মধ্যেই হোক জিনগত যে প্রভেদ আমরা লক্ষ্য করি তাকেই আমরা বলছি জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। এবার আসছি আমরা স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতি বৈচিত্র্য। দেখো, স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতি ডাইভার্সিটি বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলের নির্দিষ্ট সময়ে যেসব প্রজাতির জীব বসবাস করছে তাদের সেই আপেক্ষিক স্পিসিস রিচনেস অর্থাৎ রিলেটিভ স্পিসিস রিচনেস অর্থাৎ আপেক্ষিক প্রজাতি যে প্রাচুর্যতা তার উপর নির্ভর করে যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় তাকেই আমরা বলবো প্রজাতি বৈচিত্র্য। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী মোট প্রজাতির যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় তাকেই আমরা বলবো স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতি বৈচিত্র্য। এবার আসছি আমরা 3 নম্বর যে স্তর অর্থাৎ ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। দেখো, কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্র থাকতে পারে। তো কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত বিভিন্ন বাস্তুতন্ত্রগুলির মধ্যে যে সমস্ত পার্থক্য বিভিন্ন বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবেদের মধ্যে বিভিন্ন বাস্তুতান্ত্রিক
যে বৈশিষ্ট্য রয়েছে সেই বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য বা ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ওপর নির্ভর করে বিভিন্ন বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবেদের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় সেই পার্থক্য বা বৈচিত্র্যতাকেই আমরা বলছি ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে কি দাঁড়ালো? ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বসবাসকারী জীবেদের মধ্যে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যের নিরিখে যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় তাকেই আমরা বলবো ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ছোট থেকে বড় একাধিক উপভাগ রয়েছে, অর্থাৎ বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যকে আবার কতকগুলো স্তরে ভাগ করা হয়ে থাকে। যদি একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করি তখন তাকে বলা হয় আলফা ডাইভার্সিটি। তাহলে আলফা ডাইভার্সিটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ক্ষেত্রে কোনো একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবেদের নিয়ে যে আলোচনা, অর্থাৎ কোনো একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের যখন আমরা বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করব তখনই তাকে বলা হবে আলফা ডাইভার্সিটি। এইবার ধরো দুটো পাশাপাশি আলফা ডাইভার্সিটি রিজিয়ন, অর্থাৎ কোনো একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্য ঠিক তার পাশে থাকা অপর একটা ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্য, সেই দুটো আলফা ডাইভার্সিটি জোনের মধ্যে অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটো ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলের জীবেদের মধ্যে যে জীববৈচিত্র্যগত পার্থক্য বা প্রভেদ দেখা যায় তাদের তুলনামূলক আলোচনাটাই হচ্ছে বিটা ডাইভার্সিটি। তাহলে বিটা ডাইভার্সিটি জিনিসটাকে খুব সহজে বোঝালে যে পাশাপাশি দুটো আলফা ডাইভার্সিটি রিজিয়নের মধ্যে বসবাসকারী জীবেদের জীববৈচিত্র্যগত যে তুলনা সেটাকেই আমরা বলছি বিটা ডাইভার্সিটি। অর্থাৎ যেমন ধরো বর্ধমান ডিস্ট্রিক্টের জীববৈচিত্র্য সেটা একটা আলফা ডাইভার্সিটি, বর্ধমান ডিস্ট্রিক্টের পাশেই রয়েছে তার প্রতিবেশী জেলা বাঁকুড়া, তো বাঁকুড়া জেলা একটা আলফা ডাইভার্সিটি রিজিয়ন। তো এখন বাঁকুড়া আর বর্ধমানে বসবাসকারী বিভিন্ন জীবেদের মধ্যে যদি কোনো পার্থক্য দেখা যায় এবং এই দুটো পাশাপাশি জেলার জীবেদের ক্ষেত্রে যদি জীববৈচিত্র্যগতভাবে কোনো তুলনামূলক আলোচনা করা হয় তখন তাকে আমরা বলবো বিটা ডাইভার্সিটি। এবার আসছি আমরা যে ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে নয়, আমরা একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলকে নিয়ে আলোচনা করব। ধরো একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল বলতে আমরা বোঝাই যে মোটামুটিভাবে সেই অঞ্চলটা জুড়ে একই রকমের ক্লাইমেটিক কন্ডিশন থাকবে, অর্থাৎ জলবায়ু একই প্রকৃতির হবে। একই প্রকৃতির জলবায়ুর অন্তর্গত একটি বিস্তীর্ণ অঞ্চলে বসবাসকারী জীবেদের মধ্যে যে বৈচিত্র্যতা তাকে আমরা বলবো গামা ডাইভার্সিটি। তাহলে গামা ডাইভার্সিটি হচ্ছে একটি বৃহৎ অঞ্চলের বসবাসকারী জীবেদের বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য হচ্ছে গামা ডাইভার্সিটি। এবার যদি এই তিনটেই হচ্ছে প্রধান ইকোলজিক্যাল ডাইভার্সিটির ভাগ, আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি এবং গামা ডাইভার্সিটি। কিন্তু যদি এর ওপরে আমরা আরও যাই তাহলে সেখানে আসে ডেল্টা ডাইভার্সিটি, এপসাইলন ডাইভার্সিটি। তো আমরা যদি একটু এর ওপরে যাই যে ডেল্টা ডাইভার্সিটি দেখবো বলে, তাহলে সেটাকে বোঝায়, ডেল্টা ডাইভার্সিটি বলতে বোঝায় যে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল। তোমরা জানো যে গোটা পৃথিবীকে কতকগুলো জীব ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়, যেমন নিয়ার্কটিক, প্যালিয়ার্কটিক রয়েছে, ওরিয়েন্টাল রিজিয়ন রয়েছে, ওশিয়ানিয়া রয়েছে, অস্ট্রেলিয়ান রয়েছে। তো এইভাবে গোটা পৃথিবীকে কতগুলো জীব ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। তো এই রকম প্রত্যেকটা জীব ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত জীবেদের যে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যতা তাকেই আমরা বলবো ডেল্টা বৈচিত্র্য। আর যদি আরও ওপরে যাই, অর্থাৎ যদি আমরা সমগ্র বায়োস্ফিয়ারের জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করি, অর্থাৎ গোটা পৃথিবীর জীববৈচিত্র্যকে নিয়ে আলোচনা করি, তখন তাকে আমরা বলবো এপসাইলন ডাইভার্সিটি। সুতরাং আমরা ছোট থেকে দেখো পরপর এগোচ্ছি। একটি ক্ষুদ্র অঞ্চলের বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যকে বলছি আলফা ডাইভার্সিটি,
পাশাপাশি দুটো আলফা ডাইভার্সিটির মধ্যে তুলনামূলক জীববৈচিত্র্যতা নিয়ে যখন আলোচনা করছি বিটা ডাইভার্সিটি, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্য নিয়ে যখন আলোচনা করছি তখন তাকে গামা ডাইভার্সিটি। আবার গামা ডাইভার্সিটির থেকেও যখন বড়, যে গোটা পৃথিবীর একটি জীব ভৌগোলিক অঞ্চল নিয়ে যখন আলোচনা করছি তখন তাকে বলছি ডেল্টা ডাইভার্সিটি। এবং গোটা বায়োস্ফিয়ারের জীববৈচিত্র্যকে নিয়ে যখন আলোচনা করছি তখন তাকে বলছি আমরা এপসাইলন ডাইভার্সিটি। তাহলে আশা করি তোমরা জীববৈচিত্র্যের বিভিন্ন ভাগগুলো বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই।